বিএনপি আগুন নিয়ে খেলছে। এই যে সংবিধানের প্রশ্ন বারবার তুলছে না, হাসিনা তো বলেছে সে রিজাইন করে নাই। তাহলে আন্ডার দ্য ডামি ইলেকশন অফ 2024 এবং 72-এর সংবিধান, হাসিনা তো এখনও প্রাইম মিনিস্টার। বিএনপি আমাদের ওই 17 বছরটাকে যেটাকে আমরা ফ্রেম করি আওয়ামী ফ্যাসিবাদ, এইটার একটা কন্টিনিউয়েশন হিসেবে সে 2 মাস পার করছে আর কি। তাহলে এক্স্যাক্টলি ওই কাঠামোর মধ্যেই আছি। 72-এর সেই একটা ফ্যাসিস্ট কাঠামো, কনস্টিটিউশনাল কাঠামো সাডেনলি বিএনপি নেতাদের খুব প্রিয় রেফারেন্স বুক হয়ে গেছে। যেই কাঠামোর উপরে ভিত্তি করে আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে, বাংলাদেশে বিরোধী দলের রাজনীতি শেষ করে দিয়ে গেছে, গুম খুনের মহাযজ্ঞ করে গেছে, ঠিক সেই কাঠামোটাকে সে তার উইথ কনভিনিয়েন্টলি রেফার করছে। শেখ মুজিবকে 72-এর সংবিধানে তো শেখ মুজিবকে জাতির পিতা বলা আছে, কই কিছু তারা তো বলছে না, জাতির পিতা তার বক্তব্যে বলছে না, ছবি টানানোর কথা বলে দেয়া আছে। তারেক রহমান তার কোনো অফিসে, মন্ত্রী মিনিস্টারদের অফিসে তো আপনার শেখ মুজিবের ছবি টানায় নেই। কয়দিন আগে তারা স্বাধীনতা দিবস পালন করলো, সংবিধানে তো বলে দেওয়া আছে শেখ মুজিবের পক্ষে হান্নান আরও কে নাকি স্বাধীনতা ঘোষণা করছে। কই তারা তো ফুল টুল দিতে যায়নি, কোথাও তো শেখ মুজিবকে স্মরণ করে নাই। বরং যেই টিওনো কনস্টিটিউশনকে রেফার করে বলছে যে আমি যেহেতু ওথ নিয়েছি কনস্টিটিউশনকে আমি আপহোল্ড করব, সে বলেছে শেখ মুজিব কনস্টিটিউশনালি স্বাধীনতার ঘোষক, সো আমি আমার বক্তব্যে তাই বলেছি, তাকে আবার ওএসডি করে ফেলছে। তাহলে এই যে কনভিনিয়েন্টলি সংবিধানকে রেফার করা, আবার ইকুয়ালি বলা যে আমি সংস্কারের পক্ষে আছি, দেখেন আমি 100-র উপরে সব জিনিস আমি অলরেডি পাশ করে ফেলতেছি। কোনগুলো পাশ করতেছে? যেগুলো তার ক্ষমতায় থাকা বসা কন্টিনিউর জন্য কনভিনিয়েন্ট। এবং দেখেন এখানে যে একটা প্যারালাল ম্যান্ডেট কাজ করতেছে বারবার, যেটাকে বিএনপির জাস্টিফিকেশনের জন্য বলা হচ্ছে যে সে তো ম্যান্ডেট নিয়ে আসছে ক্ষমতায়। ফাইন, অফকোর্স ম্যান্ডেট নিয়ে আসছে গভর্নমেন্ট ফর্ম করবার জন্য, বাট এই ম্যান্ডেট তো অ্যাবসলিউট না। ম্যান্ডেট তো মানে রুলস, রেগুলেশন, কনস্টিটিউশন, গণ অভ্যুত্থান, ঐকমত্য কমিশন, জুলাই জাতীয় সনদ, এর উইল অফ দ্য পিপল, সভরেন্টি অফ দ্য উইল, এই সব কিছুর ফ্রেমের সাথে তো এটা আন্ডার হইতে হবে, এটা কনসিস্টেন্ট হইতে হবে। এবং একটা প্যারালাল ম্যান্ডেট আছে। তো আপনি দেখেন যে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে এমন ভোটারের সংখ্যা 4,80,00,000 সামথিং। ধরে নিচ্ছি জামাত জোটের পুরো ভোটটা হ্যাঁ ভোট দিয়েছে, তাতে হয় হচ্ছে আপনার 2,70,80,00,000। তাহলে আরও 2 কোটি বাদ থাকে। তো তাহলে এই 2 কোটি ভোট তো বিএনপি ক্যাম্প থেকে আসছে। বিএনপি ভোট পাইছে কত? 3,76,00,000-এর মতো। তাহলে বিএনপিরও যদি 2 কোটি ভোট হ্যাঁ ভোট দিয়ে থাকে, বিএনপিরও তো মেজরিটি ভোট হচ্ছে গণভোটের পক্ষে ম্যান্ডেট দিয়েছে। তাহলে প্যারালাল ম্যান্ডেট কি করে? যে ম্যানিফেস্টেশনের ইলেকশন ম্যানিফেস্টের থেকে ভোট যেহেতু রেফারেন্ডামে বেশি পড়েছে, সে তো এটাকে ওভাররাইড করে ফেলছে। কারণ যে বিএনপিকে ভোট দিয়েছে সে তো গণভোটের 4 প্রশ্নেও টিক দিচ্ছে, হ্যাঁ ভোট দিয়েছে। অতএব সে তো 47টা সাংবিধানিক সংস্কারের প্রশ্নে 30টাতে এখানে অলরেডি একমত হয়ে গেছে, কারণ সেই ভোটারের এখতিয়ার ছিল নাতে ভোট দেবার। অনেক সময় বলছে না যে হ্যাঁ এতগুলা প্রশ্ন, সব প্রশ্ন তো ছিল না। আরে জিয়াউর রহমানের রেফারেন্ডামে কি বলা ছিল? এত কিছু লেখা ছিল? 19 দফার কথা লেখা ছিল? ছিল না তো। এত সাল থেকে এত সাল আমি যা যা করছি, মার্শাল ল, অর্ডার টর্ডার, হাবি জাবি সব পাশ করে দিছে না? এগুলো কি বলা ছিল নাকি ওই রেফারেন্ডামে? লেখা ছিল না তো। খালেদা জিয়া যখন 91-তে বা 92-তে রেফারেন্ডাম করলো, প্রশ্ন লেখা ছিল? এত কিছু লেখা ছিল না। বাংলাদেশের হিস্ট্রিতে 4 বার সমত রেফারেন্ডাম হয়েছে। এইবারই প্রথমবার ডিটেইল কোয়েশ্চেনিয়ার ছিল অন্য যে কোনো সময়ের থেকে। এখন আপনি বলতে পারেন বলে এটা তো মেক্সিকান কনস্টিটিউশনের রেফারেন্ডামের মতো হয় নাই, এটা তো আমেরিকার কনস্টিটিউশনের রেফারেন্ডামের মতো হয় নাই, এটা তো স্প্যানিশ স্টাইলের মতো হয় নাই। তা আপনি সেই প্রশ্ন আগে তোলেন নাই কেন? আপনি চ্যালেঞ্জ করছিল তো। আপনি নভেম্বরে যখন অধ্যাদেশ দিল যে এইটার অধীনে একটা গণভোট হবে, আপনি সেটাকে চ্যালেঞ্জ করলেন না কেন? কনভিনিয়েন্টলি সব কিছু মেনে নিয়েছেন অনলি বিকজ যে জাস্ট ওয়েট ফর দ্য মোমেন্ট, ওয়ান্স উই আর ইন দ্য চেয়ার আই শ্যাল থ্রো ইট আউট। এবং তারা সেটা এখন করছে। তাহলে এই যে সংবিধানের দোহাই দিয়ে বারবার কথা বলছে বিএনপি 71 ব্যবসাটা আওয়ামী লীগ যতটুকু করতে পারবে, 72-এর সংবিধানের চেতনা ব্যবসাটা আওয়ামী লীগের টুলস, এটা আওয়ামী লীগের পুঁজি। এই ব্যবসাটা আওয়ামী লীগ ছাড়া আসলে অন্য কেউ করতে পারবে না। এবং আওয়ামী লীগ এই ব্যবসাটা করতে করতে তাকে পালাইতে হয়েছে। অতএব যেই পুঁজিটা এক্সস্টেড হয়ে গেছে, যেই চেতনা ব্যবসাটা এক্সস্ট হয়ে গেছে, এইরকম একটা স্যাচুরেটেড আইটেম দিয়ে ব্যবসা করে ভালো বিএনপি করতে পারবে না। অতএব বিএনপি আগুন নিয়ে খেলছে। এই যে সংবিধানের প্রশ্ন বারবার তুলছে না, হাসিনা তো বলেছে সে রিজাইন করে নাই। হাসিনা পাবলিকলি ভিডিও বক্তব্যে বলেছে যে আমি রিজাইন করি নাই।
চুপ্পু বলছে আমি শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র পাই নাই, তাহলে যিনি পদত্যাগ করেছেন, যার বরাবর করেছেন, দুজনই বলেছেন সে রিজাইন করে নাই। তাহলে আন্ডার দ্য ডামি ইলেকশন অফ 2024 এবং 72-এর সংবিধান, হাসিনা তো এখনো প্রাইম মিনিস্টার। সংবিধান ভেঙে দিল কে? কিসের ভিত্তিতে ভেঙে দিয়েছে? সংসদ ভেঙে দিল। সরি, সংসদ কে ভেঙে দিল? প্রধানমন্ত্রী চিঠি লিখতে হবে না প্রেসিডেন্টের কাছে? কিসের এখতিয়ারে? 72-এর সংবিধানে তো বলে দেওয়া আছে 5 তারিখে সরকার পড়ছে, 8 তারিখে শপথ নিছে, 6 তারিখে অ্যাটর্নি জেনারেল হাওয়া দিয়ে নাজির হইল কোথায়? 106-এর হিয়ারিংটা কোথায় হয়েছে? এই নাটকের মঞ্চের পক্ষে বিপক্ষে কে ছিল? দিজ আর পিওর কনস্টিটিউশনাল স্ক্যাম। জনগণের সভরেন্টি, উইল অফ দ্য পিপলকে ওভাররাইট করে বিএনপি সংবিধান নিয়ে আগুন নিয়ে খেলছে, এবং এইটা আমাদের জন্য ইটস এ পিওর বিট্রিয়াল টু দ্য নেশন। যে ন্যাশনাল প্লেস ছিল ফর রিফর্মস, বাংলাদেশ রাষ্ট্রটাকে একটা নতুন সেটেলমেন্টে আনা, ওভারহলিং করা, তার প্রত্যেকটা ন্যাশনাল প্লেজ এবং সোশ্যাল কন্ট্রাক্টের ধারা উপধারার সাথে বিএনপি বেইমানি করছে, এবং এটা খুবই দুঃখজনক আমাদের জন্য। আলোচনা। আচ্ছা, সবাইকে ধন্যবাদ জিটিভির আজকের প্রোগ্রামে আমাদের চারজনকে বিশেষ করে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা একদমই তরুণ এবং বলা যায় কেউ রাজনীতির মধ্যে আছি বা রাজনীতির বাইরে আছি, দেখা যায় এই সমাজের মধ্যে কিন্তু তরুণ হিসেবে আমরা নানানভাবে বিচরণ করছি। তো সেই জায়গা থেকে আমারও ভালো লাগছে বাকি তিনজনের কথা শুনতে। আবার সেই সাথে এই যে নতুন সংসদটা হলো সেটা কিন্তু একেবারেই নতুন, এবং বলা যায় যে তরুণতম বিএনপির ক্ষেত্রে আমি দেখেছি তরুণতম সদস্যরা কিন্তু তারা গিয়েছে, প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে গিয়েছে। অন্যান্য যারা বিরোধী দল আছেন, এনসিপি বলি, জামাত বলি, তাদের মধ্যে থেকেও কিন্তু একদমই প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে গিয়েছে। তো অবভিয়াসলি আমরা লাস্ট 17 বছরে আওয়ামী লীগের যে ধরনের একটা সংসদ আমরা দেখেছি, সে তুলনায় আমরা দেখতে পারি যে অনেক বেশি নতুন, এবং যেহেতু সবাই তরুণ, সবাই প্রথমবারের মতো যাচ্ছে, অনেক ক্ষেত্রে হয়তো ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, কিন্তু সেটার পর আমি বলবো যে সংসদটা অনেক বেশি প্রাণবন্ত, এবং সকলের মধ্যে কিন্তু যার যার এজেন্ডা নিয়ে তো অবভিয়াসলি সবাই পলিটিক্সটা করবে, বাট অ্যাট দ্য এন্ড অফ ডে মানে আমি নাগরিক হিসেবে আমার মনে হয়েছে সংসদটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনাগুলো উঠে আসছে, এবং এই স্পেসটা আছে। ইভেন প্রধানমন্ত্রীর সমালোচনা থেকে শুরু করে এই ঘটনাগুলোও কিন্তু বেশ অহরহই হচ্ছে। জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনেক আলোচনা হচ্ছে, এবং সেখানে বিএনপির সদস্যরা বলছেন যে এটা আসলে জারি করলেও রাষ্ট্রপতি এই অধ্যাদেশ বাস্তবায়ন আদেশ জারি করলো সেটা তার এখতিয়ার ছিল না। এবং এখানে সালাউদ্দিন আহমেদ একটি কথা বলেছেন, তিনি এটাকে জাতীয় প্রতারণার দলিল বলেছেন। অন্তর্বর্তী সরকারের সময় জারি করা গণভোটের অধ্যাদেশ তিনি বলছেন স্ট্রেটওয়ে জাতীয় প্রতারণার দলিল। আপনি কিভাবে দেখেন? আসলে এখানে আসলে আমার কাছে মনে হয়েছে বিষয়টা জটিল, মানে জটিল ইন এ সেন্স যে আমি যদি জনগণের জায়গা থেকে দেখি, এখানে প্রত্যেকটা পক্ষের মধ্যেই তো নিজের তারা যে জায়গা আসলে এগ্রি করেছিল সেই জায়গা পর্যন্ত আসলে তারা পুষ্টা করতে চায়, এর বাদ বাকি জায়গায় তো তাদের আসলে খুব বেশি অ্যামেন্ডমেন্ট আনার ইচ্ছা আছে, বিষয়টা আমার কাছে এরকম মনে হয় না। যেমন একটা কথা বলতে পারি, যেমন বিএনপি যখন এই কথাটা বলছে, অবভিয়াসলি ইন্টারিম গভর্নমেন্টের সময় যখন ঐকমত্য কমিশন ছিল তখন বিএনপির একটা প্রাথমিক প্রবণতাই ছিল তারা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চায়, এবং নির্বাচনটা আনার জন্য তারা কিন্তু চাচ্ছিল ঐকমত্য কমিশনের যে মিটিংগুলো আছে, এই যে এখানে যে থেকে যে জুলাই সনদটা দেয়া হবে সেটা যাতে দ্রুততম সময়ের মধ্যে সরকার কর্তৃক প্রকাশিত হয়, এবং সেজন্য বিএনপির পক্ষ থেকে নোট অফ ডিসেন্ট সহ যাতে জুলাই সনদ প্রকাশ করা হয় সেটা একটা চাপ ছিল, সেটা সরকার করেছে। কিন্তু যে মুহূর্তে আবার নির্বাচনী প্রচার নির্বাচনী ডামাডোলের মধ্যে বাংলাদেশ ঢুকে গেছে, তখন কিন্তু ওই জুলাই সংস্কার যে অধ্যাদেশটা সেটা সরকার প্রকাশ করে দিল, সেখানে কিন্তু আবার তারা নোট অফ ডিসেন্টের বিষয়গুলোকে এখানে মানে আনিত করেনি। তো অবভিয়াসলি তাদের জায়গা থেকে তারা যে যুক্তিগুলো রাখছে, এখানে আবার এনসিপি বলছে যে আপনারা চাইলে তো আগেই বলতে পারতেন, আপনারা কেন নির্বাচনের পরে এসে কথাগুলো বলছেন। তো অবভিয়াসলি এখানে তো খুবই এভিডেন্ট যে বিএনপি তাদের নোট অফ ডিসেন্ট যে যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোতে তারা আসলে বাস্তবায়ন করতে চাচ্ছে না। আবার এই দায়িত্বটা আমি মনে করি যে এই দায়িত্বটা ছিল আসলে অন্তর্বর্তীকালীন সরকারের। তারা যদি এখানে একটা মধ্যবর্তী প্রক্রিয়া অবলম্বন করে সকল কোনো পার্টির দিকে পার্টিকুলারলি লিঙ্ক না হয়ে যদি এই সমস্যাটা আগে সমাধান করে দিয়ে যাইতো, তাহলে আজকে সংসদ পর্যন্ত এসে এই এখানে প্রক্রিয়া নিয়ে আসলে সমস্যাটা তৈরি হতো না। অন্তর্বর্তী সরকারই এটা জটিলতা সৃষ্টি করেছে বলে আপনারা মনে করছেন। আমি একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলবো, এটাকে কেন্দ্র করে আমি কথাটা শেষ করে ফেলি। সেটা হচ্ছে এই ঘটনাটা ঘটার কারণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই নোট অফ ডিসেন্টটাকে বিশেষ একটা গুরুত্ব না দিয়ে অধ্যাদেশটা পাশ করার একটা বড় কারণ ছিল
আমি যতটুকু জানি এখানে সরকারের ভিতরে একটা ইন্টেল ছিল যে হয়তো জামাত আর এনসিপি যদি এখানে জোট করে তাহলে তারা রাষ্ট্র ক্ষমতার মধ্যে আসতে পারে, তখন তারা এই জুলাই সনদ যেটা আছে সেটা তারা হচ্ছে সংসদে গিয়ে বাস্তবায়ন করতে পারবে। সেজন্য তারা একটা চান্স নিয়ে দেখে, চান্স নিয়ে এখানে জুলাই অধ্যাদেশ যেটা সেটাকে অধ্যাদেশ আকারে তারা পাশ করে ফেলে। যেহেতু তাদের উপর তো ওই সময় বিএনপি সরাসরি কোনো চাপ দেওয়ার সুযোগও নেই, যেহেতু নির্বাচনের ডেট ঘোষণা করে দিয়েছে, তফসিল ঘোষণা হয়েছে, অবভিয়াসলি সবাই নির্বাচন নিয়ে প্রচন্ড রকম ব্যস্ত। তো কিন্তু যখন দেখা গেছে যে একদিকে বিএনপি হচ্ছে যে 2/3 মেজরিটি নিয়ে এসেছে, আরেকদিকে হচ্ছে গণভোটে হ্যাঁ 70% ভোট পেয়ে জয়যুক্ত হয়েছে, তার মধ্যে বোঝাই যাচ্ছে জনগণ আসলে গণভোটটাও চায়, আবার সরকার হিসেবে বর্তমানে তারা বিএনপিকে যাচ্ছে। সো এই যে এই ক্ল্যাশটা আসলে মিটিগেট করার দায়িত্ব ছিল ওই সময় অন্তর্বর্তীকালীন সরকার। এবং আমার যতটুকু মনে আছে, আমার যতটুকু স্মরণে আছে, বহু বিশ্লেষক, যারা রাজনৈতিক বিশ্লেষক, সংবিধান বিশ্লেষক আছে, তারা বারবার করে বলেছেন যে এখানে যে অন্তর্বর্তীকালীন সরকার যে জটিলতা তৈরি করেছে নোট অফ ডিসেন্টকে কেন্দ্র করে, সেই জটিলতাটা ভবিষ্যতে গিয়ে এই সংস্কার কার্যক্রমটাকে ভোগাবে। এবং আমরা যেটা বর্তমানে সংসদের মধ্যে দেখছি সেটা তো সবাই যার যার পলিটিক্সটা করছে। আমি শুরুতেই বলে দিচ্ছি, এখানে আমি ব্যক্তিগতভাবে যতটুকু পর্যন্ত লাস্ট 1.5 বছরে বাংলাদেশকে দেখেছি, আমার মনে হয় যে কারো এত বড় গুডউইল আছে যে সংবিধান সংস্কার করে বাংলাদেশ করে ফেলবে। সবাই যার যার পলিটিক্সটা করছে, তারাই হচ্ছে যে বেসিক্যালি এই যেহেতু সবাই যার যার পলিটিক্সটাই করছে, বিএনপি তার পূর্ব ঘোষিত ওই নোট অফ ডিসেন্ট সহ যে কাজগুলো সেগুলো করতে যাচ্ছে, এবং বাকিটা হচ্ছে এখানে তাদের বিষয়গুলো চাপিয়ে দিতে যাচ্ছে। এখন আমি এখনো বলতে পারছি না যে কিভাবে ঘটনাগুলো ঘটবে, বাট হোয়াট এভার আই এক্সপেক্ট যে এখানে জনগণের কিন্তু একটা অভিপ্রায় তারা গণভোটের মাধ্যমে প্রকাশিত হয়েছে। 70% ভোট এখানে হ্যাঁ ভোটের পক্ষে গিয়েছে। এখন অনেক জনগণ আছে তারা কিন্তু সব বিষয়ে একমত ছিল না, অনেকে আছে যে এই বিষয়ে আমি একমত, এই বিষয়ে একমত না, বাট আমি মেজরিটি নিয়ে একমত, দ্যাটস ওয়াই আমি হ্যাঁতে ভোট দিলাম। এরকম মানুষও আছে যারা কোনো প্রার্থীকে ভোট দেয় নাই কিন্তু তারা গণভোটে গিয়ে হ্যাঁ দিয়েছে। এরকম মানুষ তো আছে যারা না বুঝেই ভোট দিয়েছে। না, এটাও আছে, উভয় ধরনের মানুষই আছে। কিন্তু যেহেতু এখানে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, ওইটাই তো আসলে দিন শেষে আপনার বহিঃপ্রকাশ। এটার কি ভেবে দিয়েছে না দিয়েছে এটা তো আর এখন গুরুত্বপূর্ণ না। ওকে, এই সংবিধানটা সংস্কারের মধ্যে দিকে নিয়ে যাওয়া, কারণ আমি মনে করি যে এখানে যদি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকে প্রশ্নবিদ্ধ হইতে পারে শুধুমাত্র জুলাই সনদকে কেন্দ্র করে, এটা ছাড়া আসলে বর্তমানে কোনো প্রতিবন্ধকতা নেই। তো আগে কাদের বলল যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন নামক একটি টার্ম চালু হয়েছে, সেটা বিএনপির এগেনস্টে। যে তো এখন দেখতেছি সংসদের ভিতরে গিয়েও সেই টার্মটা চালু আছে, যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত ছিল না। গণঅভ্যুত্থানকে বিভাজনের জায়গায় যেভাবে এনসিপি নিয়ে যাচ্ছে দিনের পর দিন, সেটা কোনোভাবেই আমাদের এটা কাম্য ছিল না। দেখেন, আমি দেখতে পাচ্ছি গতকালকে এনসিপির একজন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে, সংসদ তো একটা পবিত্র জায়গা, সেখানে আপনি যা বলবেন সেটা রেকর্ডেড থাকবে, যে মানে বছরের পর বছর। সুতরাং সেখানে দাঁড়িয়ে তো আপনি মিথ্যা বলতে পারেন না। মিথ্যাকে সত্য, সত্যকে মানে যেটা মিথ্যা সেটাকে সত্য, আর যেটা সত্য সেটাকে মিথ্যা প্রতিপন্ন করার এটা ছিল আওয়ামী লীগের আদর্শ। এখন আমরা দেখতে পাচ্ছি জামায়াত এবং এনসিপির আদর্শটা ঠিক ওদিকেই যাচ্ছে। বেগম খালেদা যে কবে বলেছেন যে তিনি সংবিধান ছুঁড়ে ফেলবেন, তিনি বলেছেন যে আওয়ামী লীগ চিরজীবন ক্ষমতায় থাকবার জন্য যে পঞ্চদশ সংশোধনী এবং ষোড়শ সংশোধনী নিয়ে এসেছে, যদি ক্ষমতায় আসে, বিএনপি যদি দায়িত্ব পায়, তাহলে সেগুলোকে ছুঁড়ে ফেলবেন। বেগম খালেদা জি সেটা বলেছেন। কিন্তু আমরা দেখতে পারলাম হাসনাত আব্দুল্লাহর মতো সে সংসদে দাঁড়িয়ে বেগম খালেদা জির এই বক্তব্যকে বিকৃতি করেছে এবং মিথ্যাচার করেছে। এবং হ্যাঁ, দেখেন ৭২-এর যে সংবিধান, সে সংবিধান নিয়ে জ্বালাকার যারা মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করেছে, ৭২ যাদেরকে জ্বালা দেয় তাদের জ্বালা। সেখানে এনসিপি যখন একই সূত্রে জামাতের সুরে যখন কথা বলে ৭২-এর সংবিধান নিয়ে যখন কথা বলে, তখন আমাদের মনে হয় আন্দালিব রহমান পার্থভাই যেটা বলেছে যে আপনারা জেনজিকে হচ্ছে যে রিপ্রেজেন্ট করেন, তার মানে আপনারা জামাত জেনারেশন হয়ে যায় না, তার মানে তার কথার তো যুক্তি আছে। তাহলে আমরা বলেছি সংবিধানের সংশোধনের কথা বলেছি। আমরা যতবার বিএনপি যতবার নির্বাচনের আগে ইশতেহার ঘোষণা করেছে, ভিশন 2030, তারপর হচ্ছে 27 দফা, 31 দফা, প্রত্যেকটাতে আমরা সংবিধান সংশোধন এবং সংস্কারের কথা বলেছি। কোথাও আমরা সংবিধান বিলুপ্ত করে দেব সেই কথা আমরা বলিনি। এগুলো কিন্তু মিথ্যা চর্চা এক প্রকার, যেটা কোনোভাবেই সংসদে হওয়া উচিত না। এবার আসেন, আজকে যেভাবে বলা হচ্ছে, গতকালকে দেখতে পেলাম যে হাসনাত আব্দুল্লাহ বলছেন, বিএনপির সংসদ সদস্যদেরকে উদ্দেশ্য করে বলছেন যে আপনারা হচ্ছে অপরচুনিস্ট, এই একটা শব্দ উচ্চারণ করেছে। দেখেন,
ছাত্রলীগ নেতাদের বিগত সময়ে ছাত্রলীগ নেতাদের তোষামোদি করে সফট লিগার যারা ক্যাম্পাসে ছিল তার মধ্যে একজন ছিলেন হাসনাত আব্দুল্লাহ, যারা অন্যান্য ছাত্রলীগের মতো শেখ মুজিবকে নিয়ে যারা বন্দনা গিয়েছে এবং মহাকাব্য রচনা করেছেন বিশ্ববিদ্যালয়ে, তার মধ্যে একজন ছিলেন হাসনাত আব্দুল্লাহ। এবং জুলাইয়ে ছাত্রলীগ নেতাদের সাথে ফোন করে কথা বলে ছাত্রলীগ নেতাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে হ্যাঁ, এই আন্দোলন কখনোই আওয়ামী লীগ এবং ছাত্রলীগের জন্য থ্রেট হবে না, এর আশ্বস্ত করেছেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি ছিলেন হাসনাত আব্দুল্লাহ। এবং 18 জুলাই যখন উত্তপ্ত পরিস্থিতি, হাজার শত শত মানুষ যখন শহীদ হচ্ছিল, এক দফার দিকে আন্দোলন যাচ্ছিল, ওই মুহূর্তে রাতে তৎকালীন আইনমন্ত্রীর সাথে বৈঠক করে আন্দোলন স্থগিতাদেশ দেওয়া এবং এই আন্দোলনের কোনো দায়ভার তাদের না নেওয়ার ঘোষণার এর মধ্যে ছিলেন হাসনাত আব্দুল্লাহ। ডিবি অফিসে আন্দোলন স্থগিত করা, যেভাবে হোক সেটা ঘোষণা করা হয়েছে, তার অংশ ছিল হাসনাত আব্দুল্লাহ। এবং এক দফার যে বিরোধিতাকারী ছিল হাসনাত আব্দুল্লাহ। এখন আমাকে বলেন যে এই ধরনের ঘটনার আলোকে যদি আমি হাসনাত আব্দুল্লাহকে জুলাই গাদ্দার বলি, সেটা কি কোনোভাবে যায় না? বলতে পারি, কিন্তু আমরা বলবো না। সুতরাং বিএনপির একটা ঘোষণাকে টেনে এনে, একটা রাজনৈতিক পলিসিকে টেনে এনে বারবার বিএনপিকে জুলাই থেকে দূরে সরিয়ে দেওয়ার যে অপচেষ্টা করা হয়, এটা কোনোভাবেই বাংলাদেশের ঐক্যবদ্ধ রাজনীতির সাথে যায়, কোনোভাবেই যায় না। এবার আসেন বেগম খালেদা জিয়ার বক্তব্যকে যে এভাবে বিকৃতভাবে উপস্থাপন করা হলো, তখন তারা বিভিন্ন ধরনের, তাদের ফেসবুক আইডিগুলো অনেক বড় বড়, নিমেষেই তারা প্রপাগান্ডা ছড়াতে পারে। তাহলে বেগম খালেদা জিয়া যেটা বলেননি সেটা যখন আপনি সংসদে দাঁড়িয়ে বলেন, তখন আপনি কি হন? প্রপাগান্ডিস্ট, এটাই তো হবেন। এরপরে যখন হান্নান মাসুদের সহকর্মীর দ্বারা যখন ধর্ষণের ঘটনা ঘটলো লঞ্চে, সেটাকে ঢাকবার জন্য যখন আপনি খেজুর কাণ্ড নিয়ে আসেন, তখন আপনি হয়ে যান পপুলিস্ট। আর যখন জুলাইয়ের এত বিতর্কিত ভূমিকার পর সংসদে দাঁড়িয়ে নিজেকে যখন খুব বিপ্লবী ভাব দেখান, আর বিগত দীর্ঘ দুঃশাসনে এই জুলাইয়ের যে গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছে, সেসব নেতাদেরকে যখন বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, তার মানে আপনি সবচাইতে বড় অপরচুনিস্ট। কারণ এই জুলাইয়ের মধ্যে একমাত্র রাজনৈতিক সংগঠন এনসিপি যারা শুধুমাত্র জুলাইকে বেঁচে তারা সংসদ পর্যন্ত গিয়েছে, এর দীর্ঘ সংগ্রামে তাদের তেমন কোনো ভূমিকা কোনোভাবেই ছিল না। এবার আসেন, হান্নান মাসুদ সেদিন বক্তৃতা রেখেছে, যেগুলো কোনোভাবে আমরা আশা করিনি যে বিভক্তিগুলো। হান্নান মাসুদ বক্তৃতা বলছে যে তাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আরে ভাই, হান্নান মাসুদ, শেষ করতে চাই। আরে ভাই, হান্নান মাসুদ, তুমি যেমন স্টুডেন্ট ছিল, আমিও তো এমন স্টুডেন্টই ছিলাম। তুমি যেমন রাস্তায় সংগ্রাম করেছো, আমরাও এই আন্দোলনকে এক দফার দিক ত্বরান্বিত করতে সর্বোচ্চ ভূমিকা রেখেছি। 14 তারিখ রাতে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে দাঁড়িয়ে গোটা বাংলাদেশে হাসিনাকে স্বৈরাচার শব্দে জাতীয়তাবাদী ছাত্র দলের ছেলেরা প্রতিষ্ঠিত করেছে। সেখানে তোমরা বড় বড় সমন্বয়করা সকল বাধা প্রদান করেছিলে। এবং এই জুলাইয়ের পরে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন যেখানে বলা হয়, সেখানে জুলাই পরবর্তী সময় যতগুলো জুলাইয়ের আইকনিক ক্যারেক্টার ছিল, যেমন ডেমরায় মাইকে আহ্বান জানিয়েছিল ছাত্র দল নেতা, তারপর পুলিশ তাকে নিয়ে গিয়েছিল। ধামরায় যে ছেলেটা পুলিশকে ধাওয়া দিয়েছিল সর্বপ্রথম, সেই ছেলেটাও ছাত্র দলের ছিল। ওভারব্রিজে পতাকা উত্তোলন করেছিল, সেই ছেলেটা ছাত্র দলের ছিল। পুলিশের গাড়িতে উঠে গিয়ে পতাকা উত্তোলন করেছিল, সেটাও ছাত্র দলের ছিল। যে আইনজীবী সামনে দাঁড়িয়ে হাত দিয়ে বলেছিল আমাকে নিয়ে যান, আমার স্টুডেন্টদেরকে ছেড়ে দেন, সে মাহমুদ্দিন খোকন বিএনপির ছিল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি উবায়দ স্যার সেদিন সেখানে সামনে দাঁড়িয়ে স্টুডেন্টদের রক্ষা করেছিল। সেখানে আপনি সংসদে দাঁড়িয়ে যেই বিএনপি গোড়াপত্তন করিয়েছে এই গণঅভ্যুত্থানের, জুলাইয়ের প্রত্যেকটা পরতে আইকনিক চরিত্র হিসেবে উপস্থাপিত হয়েছে বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, আপনি সেই বিএনপিকে বারবার জুলাই থেকে খারিজ করে দিতে চাইবেন? আমরা তো ঐক্যবদ্ধ বাংলাদেশ চেয়েছি। আপনি কেন যখন দেখতেছে গণঅভ্যুত্থান একটা নির্বাচনের পরে সুষ্ঠুভাবে বাংলাদেশ চলছে, কূটনৈতিকভাবে বিএনপি সফলতা অর্জন করে নিয়ে আসছে, যেখানে আমরা সকলে মিলে দেশটা গড়ে যাব, সেখানে দাঁড়িয়ে যখন আপনি এখনো জুলাইয়ের বিভক্তি নিয়ে আসেন, বিভিন্ন ব্যক্তিদেরকে যারা দিনের পর দিন মামলা খেয়ে এই জুলাইয়ের ভিত্তি রচনা করছে তাদেরকে আপনি অপমানিত করেন। তারা সিনিয়র নেতা হিসেবে যেমন ছিল, তাদের ছাত্র সংগঠন হিসেবে আমরা জীবন নিয়ে মাঠে ছিলাম, আমরাও তো এখানে ছিলাম, তাদের নির্দেশে নিয়েছিলাম। তো সুতরাং সেটা কোনোভাবেই কাম্য না। এজন্য সবারই উচিত অহংকার না করে প্রত্যেকে সামনে এগিয়ে আসা।